ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমরা আজকে ভৌতবিজ্ঞানের যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখা যাক যে আমাদের ভৌতবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারে কী আছে। তো আমাদের ভৌতবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার আছে কি, পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, ভৌতবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার কি, পরিবেশের জন্য ভাবনা। তো যাই হোক, আমরা যেই টেস্টের আগে আমরা বলেছি সিলেবাস শেষ করে দেবো। তো তোমাদের ফার্স্ট যে পরীক্ষাটা আছে এপ্রিল মাসে তোমাদের 40 নম্বরের একটা হাফ ইয়ারলি পরীক্ষা হয়। ঠিক আছে, সেই পরীক্ষাটায় তোমাদের 5টা চ্যাপ্টার থাকবে, তার মধ্যে এই চ্যাপ্টার একটা শুরুতেই। তো তোমাদের এই যে ফার্স্ট পরীক্ষাটা হবে তার আগেই তোমাদের সব চ্যাপ্টার আমরা মানে এই 5টা চ্যাপ্টার শেষ করে দেবো। তো আজকে শুরু হবে কি, তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, তো শুরুতে দেখা যাক যে পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে, শুরুতেই আমরা কি আছে চ্যাপ্টারটায়। ঠিক আছে, তো পরিবেশের জন্য ভাবনা শব্দটার যে শুরুতেই কি আছে, পরিবেশ। ঠিক আছে, পরিবেশ সম্পর্কে তোমরা সবাই কিছুটা হলেও জানো। পরিবেশ কি, আমাদের চারপাশে গাছপালা, বিভিন্ন জীবজন্তু যেগুলো আছে এগুলোকে আমরা কি বলি, পরিবেশ বলি। তো দেখো এখানে পরিবেশের সংখ্যা তো আমরা মুখে যেটা বলছি ওটা তো লিখলে হবে না, তোমাদের পরিবেশের জন্য একটা সুন্দর সংখ্যা এখানে দিয়ে দেওয়া আছে। কি আছে, পরিবেশ বলতে বোঝায় কি, পারিপার্শ্বিক অঞ্চল সমূহের বাহ্যিক অবস্থা যা উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি, উন্নয়ন এবং প্রজননে প্রভাব বিস্তার করে। মানে আমাদের যে একটা জীব কী হারে বাড়বে, কত তাড়াতাড়ি বাড়বে, কেমন করে প্রজনন করবে, ঠিক আছে, এগুলো কার উপর নির্ভর করছে, পরিবেশের উপর। দেখা গেলো কোনো পরিবেশ ভালো আছে, ওখানে সহজেই কোনো জীব বড় হচ্ছে, সহজেই সুন্দরভাবে বেঁচে থাকছে। আবার কিছু কিছু পরিবেশ এতটাই হার্ড হয়ে যায় যে মানুষ বলো বা যে কোনো প্রাণী বলো, ওদেরকে বাঁচতে অসুবিধা হয়ে যায়, তাদের অনেক কি স্ট্রাগল করে বেঁচে থাকতে হয়। ঠিক আছে, তো পরিবেশ কি করে একটা মানুষের জীবন বা একটা প্রাণীর জীবন, যে কোনো জিনিসের জীবন কেমন করে কতটা হবে, সব কিছুই কার উপর নির্ভর করছে, পরিবেশের উপর নির্ভর করছে। তো পরিবেশ যে আছে, পরিবেশে সাধারণত 2 রকমের পদার্থ দেখা যায়। ঠিক আছে, কয়রকম পদার্থ দেখা যায়, 2 রকম। দেখা ওখানে দেওয়া আছে কি, 2 রকম পদার্থ, একটা কি জীবজ পদার্থ, একটা অজীবজ পদার্থ। ঠিক আছে, পরিবেশে এই 2 রকম পদার্থ আমরা দেখতে পাই। তো শুরুতেই আছে কি, জীবজ পদার্থ। এই যে জীবজ পদার্থ, তো এই জীবজ পদার্থটা কি, এখানে বলতে দেখো বিভিন্ন বিভিন্ন যে জীব আছে, যারা জীবগুলো কি কি পড়ে, বিভিন্ন উদ্ভিদ প্রাণী, এগুলো হলো কি জীব। তো এই যে বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীর যে বডিটা যেই জিনিসগুলো দিয়ে তৈরি, তাদেরকে সেই পদার্থগুলোকে কি বলা হয়, জীবজ উপাদান। ঠিক আছে, জীবজ পদার্থ। যেমন আমরা কি বলতে পারি, যে বিভিন্ন জৈব যৌগ যেগুলো আছে, ইথেন, প্রোপেন, এগুলো হলো কি, এগুলো হলো আমাদের জীবজ পদার্থ। এছাড়াও আরেক ধরনের পদার্থ থাকে, সেগুলোকে কি বলা হয়, অজীবজ পদার্থ। তো এই যে অজীবজ পদার্থ আছে, এগুলো কোনগুলো, যেগুলো কি জড় বস্তুগুলো, যেই পদার্থগুলো দিয়ে তৈরি, যেমন এই যে ইট, বালি, সিমেন্ট, এগুলো যেগুলো জিনিস দিয়ে যেসব পদার্থ দিয়ে তৈরি, সেগুলোকে কি বলা হয়, অজীবজ পদার্থ। এর মধ্যে কি কি পড়ছে, এর মধ্যে পড়ছে বিভিন্ন এতে বিভিন্ন গ্যাস যে আছে, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস। ঠিক আছে, মেনলি বিভিন্ন ইথেন তো না, সরি, আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, এই যে বিভিন্ন রকম গ্যাসগুলো যে আমাদের বায়ুমণ্ডলে আছে, সেগুলোকে বলা হচ্ছে কি, অজীবজ পদার্থ। ঠিক আছে, এবার দেখো এই যে বায়ুমণ্ডল আছে তোমাদের চ্যাপ্টারে, মানে এই যে এগুলো জিনিস অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের ইম্পর্টেন্ট শুরু হচ্ছে কোথা থেকে, বায়ুমণ্ডল থেকে। এই যে বায়ুমণ্ডল যে বললাম, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসগুলো কোন পদার্থের মধ্যে পড়ছে, অজীবজ পদার্থ। তো এই বায়ুমণ্ডল নিয়ে তোমাদেরকে ডিটেলসে জানতে হবে। ঠিক আছে, তোমরা চলো একটু বায়ুমণ্ডল নিয়ে একটু জেনে আসি। ঠিক আছে, তো শুরুতেই দেখা যাক বায়ুমণ্ডল। এখন বায়ুমণ্ডল কি, এই যে পৃথিবীর উপরে, পৃথিবীর যে মাটির উপরে যে মোটামুটি প্রায় 10,000 কিমি পর্যন্ত, মাটি থেকে একদম 10,000 কিমি, এই ডিস্টেন্সের মধ্যে কি একটা বিভিন্ন ধরনের গ্যাসের একটা মিশ্রণ দেখতে পাওয়া যায়। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। ঠিক আছে, এই বিভিন্ন রকম গ্যাসের একটা কি মিশ্রণ দেখতে পাওয়া যায়। এই মিশ্রণটাকে কি বলা হয়, বায়ুমণ্ডল। কত দূর পর্যন্ত থাকে, একদম মাটি থেকে শুরু করে, যেটাকে আমরা বলি কি ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে শুরু করে একদম 10,000 কিমি পর্যন্ত। তাহলে এই টোটাল জায়গাটা যদি একটা বিশেষ বিভিন্ন গ্যাসের একটা মণ্ডল দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় কি, বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস থাকে। এই গ্যাসগুলো কি কি, সরি, দেখো এই যে বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন রকম গ্যাস দেখতে পাচ্ছি, এই গ্যাসগুলো কি কি আছে দেখো। শুরুতেই আছে কি, নাইট্রোজেন। নাইট্রোজেন আমরা জানি, নাইট্রোজেনের সংকেত কি, N2। দেখো এখানে লেখা আছে N2, নাইট্রোজেনের সংকেত। এবার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণটা কতটা থাকে, এটা তোমাদের জানা কিন্তু খুব জরুরি, কারণ তোমাদের পরীক্ষার জন্য এগুলো আসে পরীক্ষায়। তো নাইট্রোজেন যে আছে, নাইট্রোজেন কত পরিমাণ থাকে, 78.09%। কত পার্সেন্ট, 78.09। এটার মানে কি, তুমি যদি বায়ুমণ্ডল থেকে 100 কেজি গ্যাস নিয়ে আসো, 100 কেজি গ্যাস থেকে যদি নাইট্রোজেনটা আলাদা করো, 100 কেজি গ্যাসের মধ্যে কত কেজি নাইট্রোজেন থাকবে, 78 কেজি, সরি 78 কেজি তুমি কী পাবে, নাইট্রোজেন। তাহলে এতগুলো গ্যাস আছে, প্রায়
কয়েক হাজার রকম গ্যাস রয়েছে, কয়েকশো রকম গ্যাস রয়েছে। এবার এদের মধ্যে কি 100 কেজির মধ্যে কত কেজি থাকছে তোমাদের নাইট্রোজেন? 78 কেজি, 78 কেজি, ঠিক আছে। তার মানে বায়ুমণ্ডলে বেশিরভাগটা কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। নেক্সট কি আছে? নাইট্রোজেনের পরে যেই গ্যাসটা থাকে বেশি, ওটা হলো কি অক্সিজেন। অক্সিজেন মানে O2, সংকেত লেখা আছে অক্সিজেনের সংকেত কি? O2। তো O2 গ্যাসটা কী পরিমাণে থাকে? 20.95%, 20.95%। তাহলে দেখো তোমাদের যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন ছিল 78 কেজি, এবার 100 কেজির মধ্যে কত কেজি অক্সিজেন থাকবে? 21 কেজি, প্রায় 20.95 মানে 21 কেজি বলতে পারি, ঠিক আছে। তো অক্সিজেন, নাইট্রোজেন ফার্স্ট, তারপর আসলো কি? অক্সিজেন। নেক্সট কি আছে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকেত আমরা কি লিখি? CO2, ঠিক আছে। CO2, সি মানে কার্বন, O2 মানে ও মানে অক্সিজেন, ঠিক আছে। তাহলে CO2 এটাকে বলা হয় কি? কার্বন ডাইঅক্সাইড। এটা খুব সামান্য পরিমাণে থাকে, কত কি পরিমাণ? 0.03, মানে প্রায় যেটা বললাম 100 কেজি যদি গ্যাস আনি 30 গ্রামের মতো আমরা কি পাবো? কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে দেখছো নাইট্রোজেন আর অক্সিজেনের থেকে এগুলো কত কম পরিমাণে থাকে, কিন্তু থাকে, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণে থাকে? 0.03%, ঠিক আছে। নেক্সট কি আছে? এছাড়াও সামান্য পরিমাণে আরও অন্য অন্য গ্যাস থাকে, যেমন কী কী গ্যাস? জলীয় বাষ্প থাকে, ঠিক আছে, নিয়ন থাকে, হিলিয়াম, মিথেন, এরকম বিভিন্ন রকম গ্যাস থাকে আরও, ঠিক আছে। তো তোমাদের এই কয়েকটা গ্যাস তোমাদের মানে বায়ুমণ্ডলের মধ্যে থাকছে। এবার কি পরের স্লাইডে দেখো একটা জিনিস, বিশেষ জিনিস রয়েছে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা হলো কি? বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ঠিক আছে। আমাদের যে বায়ুমণ্ডল বললাম, বায়ুমণ্ডল কি বললাম? যে এই যে মাটি থেকে মোটামুটি 10,000 কিমির মধ্যে বায়ু রয়েছে, ঠিক আছে। এই টোটালটাকে কি বলছে? বায়ুমণ্ডল। এখন দেখা যায় কি, মানে নির্দিষ্ট একটা উচ্চতার পর বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধর্মগুলো আছে চেঞ্জ হয়ে যায়। ধরো এখান থেকে মোটামুটি 20 কিমির মধ্যে বিভিন্ন যে গ্যাসগুলো রয়েছে প্রচুর পরিমাণে থাকে, 20 কিমির উপরে দেখা যাচ্ছে কি খুব কম পরিমাণে থাকে, বা ওইখানে আর কি আবহাওয়াটা অন্যরকম হয়ে যায়। তো এই যে বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলো দেখে বিজ্ঞানীগুলো কী করছে? বায়ুমণ্ডলটাকে টোটাল 6টা স্তরে ভাগ করেছে। কয়টা স্তর? 6টা স্তর। 6টা স্তর কী কী দেখো এখানে? 6টা স্তরের মধ্যে শুরুতেই যেটা আছে এটা কি? ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট আছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। নামগুলো একটু কঠিন, ভালো করে জেনে রাখবে। 3 নম্বর কি আছে? মেসোস্ফিয়ার। 4 নম্বর কি? থার্মোস্ফিয়ার। 5 নম্বর কি? এক্সোস্ফিয়ার। 6 নম্বর ম্যাগনেটোস্ফিয়ার। তোমাদের এই হলো 6টা স্তর। এখানে তোমরা ছবিতে আরও সুন্দরভাবে দেখতে পাবে যে এটা আমাদের পৃথিবী, ঠিক আছে। পৃথিবীর শুরুতেই মানে এটা মাটি, মাটির উপরেই কি যেই বায়ুগুলো থাকছে, মানে বায়ুমণ্ডলটা প্রথম স্তরটা, এটাকে কি বলা হচ্ছে? ট্রোপোস্ফিয়ার। ইংলিশে লেখা আছে, বুঝে নিও। তাহলে এটাকে কি আছে? ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। নেক্সট তার উপরেই থাকছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এর উপরেও কি খুব সামান্য পরিমাণে বায়ু থাকে, যেটাকে আমরা ম্যাগনেটোস্ফিয়ার বলি। ম্যাগনেটোস্ফিয়ার এখানে ছবিতে নেই, কিন্তু এর উপরেও কি সামান্য পরিমাণে বায়ুর একটা আস্তরণ থাকে, যেটাকে বলা হয় কি? ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। তো শুরুতে কি আমাদের যেটা স্তর রয়েছে কি? ট্রোপোস্ফিয়ার। তো চলো আমরা কি শুরুতে কি ট্রোপোস্ফিয়ারটা কী কী ধর্ম আছে, ট্রোপোস্ফিয়ারের মধ্যে বায়ুগুলো কেমন করে থাকে, বায়ুর এখানে কোন কোন ধর্ম আমরা দেখতে পাই, এই সমস্ত জিনিস কি পরের স্লাইডে আমরা দেখে নেব। তাহলে দেখো শুরুতে কি দেখব? ট্রোপোস্ফিয়ার, যেটা আমরা প্রথম স্তর যেটা বললাম। কোন স্তরটা? মাটির ঠিক উপরে, মানে ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের ঠিক উপরে যেই স্তরটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। এটা নিয়ে একটু জানি। তো ট্রোপোস্ফিয়ার কাকে বলে? যদি শুরুতেই বলতে হয় ট্রোপোস্ফিয়ার কাকে বলে? ট্রোপোস্ফিয়ার বলা হয় কাকে? যে বায়ুমণ্ডলের ভূ সংলগ্ন, ভূ মানে কি? মাটি, মাটির সংলগ্ন, মাটির সাথে লেগে যে সবচেয়ে নিচের স্তরটিকে বলা হয় কি? ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। এবার নিচে যে এখানে দেখছো কি, এই যে ট্রোপোস্ফিয়ার যে স্তরটা রয়েছে এর কিছু কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো এক এক করে এখানে লেখা আছে, আমি সবগুলি বলবো, আর কেন হয় ওটা বলবো, মানে কারণটা যে এরকম কেন হয়, যে এই জায়গায় এই জিনিসটা হচ্ছে কেন হচ্ছে। শুরুতেই কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? শুরুতেই বলছে কি, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানভেদে 16 থেকে 18 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। মানে কি, মাটি থেকে মোটামুটি 16 কিমি পর্যন্ত। আমাদের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,848 মিটার। তার মানে আমি যদি কিমিতে আনি, কিমিতে আনলে কী হবে? 8.8 কিলোমিটার, মানে প্রায় 9 কিমি। তো এই যে মাউন্ট এভারেস্ট মাত্র 9 কিমি, 9 কিমির উপরেও 18 কিমি পর্যন্ত কি 16 থেকে 18 কিমি পর্যন্ত এই স্তরটা বিস্তৃত। মানে দুইটা মাউন্ট এভারেস্ট এক জায়গায় পরপর সাজালে যতটা ডিস্টেন্স হয় অতটুকুর মধ্যে কি থাকছে? আমাদের ট্রোপোস্ফিয়ার স্তরটা বিস্তৃত আছে, ঠিক আছে। তো শুরুতে গিয়েছে দেখো, প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কি হয়? 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়, মানে কমে যায়। মানে ট্রোপোস্ফিয়ার আমরা যদি আস্তে আস্তে উপরের দিকে উঠি তাহলে কী হবে? তাপমাত্রাটা কী হয়? কমে যায়, ঠিক আছে। তাপমাত্রাটা নিচের দিকে নামে, মানে তাপমাত্রা যদি শুরুতে যদি 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, 1 কিমি উপরে গিয়ে ওটা কত হয়ে যাবে? 13.5, ঠিক আছে, 13.5, মানে তাপমাত্রাটা আস্তে আস্তে কমে। এখন কেন কমে?
দেখো আমি আগের স্লাইডে একটু যাচ্ছি, আগের স্লাইডে গেলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এই ছবিটায় ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে কেন? পৃথিবীতে যে তাপটা আসে, তাপের প্রধান উৎস কি? সূর্য। সূর্য থেকে সমস্ত তাপ পৃথিবীতে আসে, ঠিক আছে। এবার সূর্য যে আসে, সূর্য তখন বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের তাপটা পৃথিবীতে আসতেছে, তখন কিন্তু এই যে বায়ুমণ্ডলের মধ্যে কোনো জায়গায় ওরা প্রথমে গরম পড়ে না, ওরা কি করে, সূর্যের তাপটা ডাইরেক্ট আসে, এসে কি পৃথিবীর যে মাটিটা আছে, মানে ভূমিতে এসে আগে কি ওটাকে আগে গরম করে। কাকে প্রথমেই গরম করে? মাটিটাকে। বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসবে, কোনো জায়গায় কারোর সাথে কি কাউকে গরম করবে না, কাকে এসে প্রথমে হিট করবে? মাটিকে, ঠিক আছে। তাহলে শুরুতে কোনটা গরম হবে? মাটিটা। এই যে মাটি দেখতে পাচ্ছ, মাটিটাকে গরম হবে। এবার কি করবে, এই মাটিটাতে আছে, মাটিটা ওর সাথে যেই বায়ুটা ওর সাথে টাচে আছে ওকে গরম করবে। মাটি গরম হবে, মাটির উপরে যে বায়ুটা আছে মানে এই বায়ুটা, ওটা আগে গরম হবে। এই বায়ুটা কি আবার তার উপরের বায়ুকে গরম করবে। এরকম করে আস্তে 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 তাপটাকে উপরের দিকে যায়। মানে যদি ভাবো যে উপর থেকে আলোর তাপ আসছে, উপর থেকে গরম করতে 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 নিচে আসবে, এইটা হয় না কিন্তু। উপর থেকে তাপটা আসে, এসে ডাইরেক্ট মাটিকে গরম করে। এই মাটিটা তারপর উপরের বায়ুটাকে গরম করে, সে আবার কি তার উপরের বায়ুটাকে গরম করে। এরকম করে কেন গরম করে? তোমরা তো জানোই যে তাপের একটা ধর্ম আছে। যদি একটা গরম বস্তু, একটা ঠান্ডা বস্তু পরস্পরের সংস্পর্শে রাখলে কি হয়, গরম বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে যায়। এবার যখন তাপটা এসে মাটিকে গরম করে, মাটি কি করে উপরের স্তরটাকে গরম করে। ওটা ঠান্ডা, মাটিটা গরম, মাটি ওকে গরম করবে, আস্তে আস্তে কি উপরের দিকে গরম করবে। তো আমি যদি ধরে নেই যে সূর্য থেকে 100 কেজি তাপ আসছে, কেজি বলছি, তাপের একক মানে তাপের একক কেজি না, তো তোমাদেরকে সিম্পলভাবে বোঝানোর জন্য বলছি, ধরে নাও 100 কেজি তাপ আসলো। এটা কিন্তু ভেবে না যে 100 কেজি মানে তাপের একক কেজি, কেজি তো ভরের একক। আমি বলছি তোমাদের জাস্ট, যদি 100 কেজি তাপ আসে, মাটিকে ধরাও কত, 94 কেজি দিচ্ছে। এবার মাটি আছে, মাটি কি তার উপরে যে বায়ুটাকে আছে ওকে কি 94 কেজি তাপ দিতে পারবে? পারবে না। ও তো নিজের কাছে কিছু রাখবে। ও ও যে উপরের থেকে দিবে, ও কিছুটা কম দেয়। এই যে কিছুটা কম দেয়, এ আবার তার উপরে কিছুটা কম দেয়। এই জন্য আস্তে আস্তে যত উপরে উঠে, উপরের জায়গার তাপগুলো কি কমতে থাকে, ঠিক আছে। কত হারে কমে? 1 কিমি উঠলে তাপ কত কমে? 6.5 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমরা নিজে উপলব্ধি করতে পারবে যদি পাহাড়ে যাও। দেখবে বাড়িতে সুন্দর শার্ট পরে সুন্দর করে গেলে রোদ উঠছে, পাহাড়ে উঠে দেখছো কি শার্ট পরে মনে হচ্ছে ঠান্ডা লাগতেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক আছে। তাহলে যত উপরে ওঠা যায় তত কি হয়, তাপটা কমতে থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কি এই দুইটা জিনিস বুঝলাম, ঠিক আছে। তো দেখো আমরা কি আমাদের এই দুইটা টপিক আমাদের বোঝা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কি আছে, 3 নম্বরটা কি আছে, বায়ুমণ্ডলে কি 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, ঠিক আছে, আর কি জলকণা এই স্তরে থাকে। তো বায়ুমণ্ডলে যতগুলো বায়ু থাকে তার মধ্যে কি 75 ভাগে এখানেই থাকে। তার মানে উপরের যে স্তরগুলো থাকে ওগুলো খুব সামান্য পরিমাণ থাকে, বেশিরভাগটাই কোথায় থাকে, নিচের দিকে থাকে। এখন বলতে পারো যে বেশিরভাগটাই নিচের দিকে কেন থাকবে, ঠিক আছে। তোমরা একটা বলের নাম জানো যে মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ মানে কি, পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার নিচের দিকে টেনে ধরে আসে, ঠিক আছে। তো এখন বায়ুগুলো আছে, বায়ুগুলো ওজন হালকা, কিন্তু বায়ুগুলোকে কি পৃথিবী নিচের দিকে টেনে ধরে আসে। তো বায়ুগুলোকে যদি নিচের দিকে টেনে ধরে থাকে, তাহলে কোন দিকে বেশি থাকবে? নিচের দিকে বেশি থাকবে। ওই জন্য বেশিরভাগ বায়ু কি নিচের দিকে টেনে ধরে আসে। এবার যেগুলো তাও কিছু পরিমাণ বায়ু উপরের দিকে আসে, কিন্তু বেশিরভাগটা কোথায় থাকে, নিচের দিকে থাকে। তাহলে এটা কেন হয়? মাধ্যাকর্ষণ শক্তির জন্য, ঠিক আছে। পরের পয়েন্টটা কি আছে, পরের পয়েন্টটা বলছে কি, যে বজ্রপাত, ঝড় বৃষ্টি প্রভৃতি এই স্তরে দেখা যায়, ঠিক আছে। আমরা কি জানি মেঘ কোথায় থাকে? মোটামুটি পাহাড়ের এলাকাগুলোতে মেঘ দেখতে পাই, পাহাড়ের উঁচুতে, ঠিক আছে। এবারে যে পাহাড়গুলো থাকে, পাহাড়গুলো কত কিমি থাকে? 3 কিমি 4 কিমি। হাইস্ট তো বললাম মাউন্ট এভারেস্ট কত কিমি থাকে? 8 কিমি 9 কিমিতে থাকে। আর এই আমাদের ট্রোপোস্ফিয়ারটা কত কিমি? 16 থেকে 18 কিমি পর্যন্ত থাকে। তাহলে কি হবে, এই যে মেঘগুলো থাকে কোথায় থাকে? ট্রোপোস্ফিয়ার স্তরের মধ্যেই থাকে। তাহলে এখানে কি যেহেতু মেঘ আসে, মেঘ থাকলে কি বজ্রপাত হবে, ঠিক আছে। বজ্রপাত থাকলে কি বৃষ্টি হবে। তো এগুলো সবগুলো কোথায় ঘটে? ট্রোপোস্ফিয়ারে ঘটে। এখন এই জন্য একে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, এটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে কি বলা হয়? ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কেন বলা হয়? ক্ষুব্ধ মানে কি? রেগে থাকা। ক্ষুব্ধ মানে কি? রাগ। ক্ষুব্ধমণ্ডল মানে কি? যেই মণ্ডলটা রেগে থাকে বা যেই স্তরটা কি রেগে থাকে। তাহলে এটা রেগে থেকে কেন? বজ্রপাত হচ্ছে, এই জন্য বলা হচ্ছে কি এটা রেগে থেকে সবসময়, ওই জন্য নাম দেওয়া হয়েছে কি ক্ষুব্ধমণ্ডল। তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা একটা জিনিস, যে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কত ডিগ্রি হারে তাপমাত্রা কমে তোমাদের পরীক্ষায় এখান থেকে কোশ্চিন দেয়, ঠিক আছে। ওই জন্য তোমরা এই দুইটা পয়েন্ট অবশ্যই ভালো করে মনে রাখবে এখান থেকে। ক্ষুব্ধমণ্ডল কাকে এবং কেন বলা হয়। 2 নম্বর পয়েন্ট কি, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রোপোস্ফিয়ারের তাপমাত্রা কী হারে হ্রাস পায়। বা এমনিও জিজ্ঞেস করতে পারে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে ট্রোপোস্ফিয়ারে তাপমাত্রা কমে না বাড়ে, এটাও জিজ্ঞেস করতে পারে। আবার কী হারে হ্রাস পায়, এই যে 6.5 ডিগ্রি সেলসিয়াস, এটাও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, ট্রোপোস্ফিয়ার গেল। এখন আমাদের নেক্সট স্তর কি বলেছিলাম? স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। চলো এবার আমরা কি স্ট্র্যাটোস্ফিয়ারটা দেখি। এটা আমাদেরকে স্ট্র্যাটোস্ফিয়ার, যদি শুরুতেই কি সংখ্যাটা বলি, সংখ্যাটা কি বলছে, যে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরটাকে আমরা কি বলছি?
স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। মানে যেটা ট্রোপোস্ফিয়ার আছে, ট্রোপোস্ফিয়ারের উপরে আর মেসোস্ফিয়ারের নিচে যে মাঝখানে স্তরটা রয়েছে ওটাকে কি বলবে? স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, মাঝখানে কি থাকছে তাহলে? স্ট্র্যাটোস্ফিয়ার। এবার দেখো এই যে স্তরে কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। আমরা আগের স্তরটা কি দেখলাম, যে মোটামুটি মাটি থেকে 16 থেকে 18 কিমি পর্যন্ত ফার্স্ট স্তরটা রয়েছে। তাহলে সেকেন্ড স্তরটা কী হবে? 16-র উপরে থাকবে বা 18-এর উপরে থাকবে। ওটা কোথা থেকে? 16 থেকে মোটামুটি 45 কিমি পর্যন্ত দ্বিতীয় স্তরটা থাকে। 16 কিমি থেকে শুরু করে একদম ওদিকে 45 কিমি পর্যন্ত কোন স্তরটা থাকছে? স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এই স্তরে কি হয়? আগেরটা দেখলাম কি কয়েকটা জিনিস দেখবো এখানে অমিল আছে, মানে আগেরটার সাথে পার্থক্য। আগেরটা দেখলাম কি যত আস্তে আস্তে উপরের দিকে উঠি তত কি হয়? তাপমাত্রা কমে। এখানে ঠিক উল্টাটা হয়, এখানে যত তুমি উপরের দিকে উঠবে তত কি হবে? তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। কেন কমে? কারণ তাপ যে আছে, তাপ যখন তাপ কি যে আলো দিয়ে তো আসে না, সূর্যের যে আলোটা আসে ওইটা তো মাটিকে গরম করছে বা তাপ সৃষ্টি করছে, ঠিক আছে। তো ওটা যখন কি মেঘগুলো যখন থাকে, মেঘের মধ্যে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে রিটার্ন যায়, ঠিক আছে। আমরা জানি প্রতিফলন আলোর পড়েছি, ওটাকে আসবে কোনো একটা ধাক্কা খাবে, রিটার্ন যাবে। তো এই যে মেঘগুলোতে ধাক্কা খায়, বিভিন্ন রকম কোনাগুলো থাকে, ওগুলোর মধ্যে ধাক্কা খেয়ে যখন রিটার্ন যায় যেগুলো রশ্মি, ওগুলোকে উপরে স্তরটাকে গরম করতে থাকে। এই জন্য কী হয়, যত উপরে উঠবে তত কী হয়, আস্তে আস্তে এটাকে কি গরম করতে থাকে, ঠিক আছে। তাহলে এই জন্য কী হয়, এই স্তরে যত তুমি উপরের দিকে উঠবে তত কী হবে? উষ্ণতা বৃদ্ধি পাবে, ঠিক আছে। নেক্সট কী আছে? আগের স্তরে কি দেখলাম যে এখানে জলীয়বাষ্প থাকে, ধূলিকণা থাকে। এগুলো থাকার জন্য কি হয়, এখানে ঝড়, বৃষ্টি, মেঘ এগুলো সৃষ্টি হয়। কিন্তু এই স্তরে এগুলো কিছুই থাকে না, না আছে ধূলিকণা, না আছে কি জলীয়বাষ্প। এই জন্য কি এখানে মেঘও থাকে না, বৃষ্টিও হয় না। মেঘ বৃষ্টি না হয় না জন্য এটা কী বলা হয়? শান্তমণ্ডল বলা হয়, যে খুব সবসময় শান্ত থাকে। আগের থেকে মেঘ বৃষ্টি হয় ওই জন্য রেগে থাকে ক্ষুব্ধমণ্ডল। এটা কি মেঘ বৃষ্টি কিছু থাকে না, ওই জন্য এটাকে কী বলা হয়? শান্তমণ্ডল বলা হয়, ঠিক আছে। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা মনে রাখবে, বৃদ্ধি পায় না কমে, এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়। পরের পয়েন্টে কী আছে? জেট প্লেনগুলো এখানে চলে। আমাদের যে প্লেনগুলো আছে, প্লেনগুলো কোন জায়গা দিয়ে চলবে? প্লেন যদি এখন ট্রোপোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলে তাহলে কী হবে? ওর মধ্যে বজ্রপাত হতে পারে, এখন কি বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, সমস্যা হবে। কিন্তু এই স্তরে কি ঝড় বৃষ্টি কিছুই হয় না। তাহলে প্লেনগুলো কী করে? সোজা কি একদম স্ট্র্যাটোস্ফিয়ারে উঠে তারপর এখানে যাত্রা শুরু করে, ঠিক আছে। তাহলে তোমাদের জেট প্লেনগুলো কোন স্তরে তোমরা দেখতে পাবে? কোন স্তরে চলাচল করে? এই স্তরে। তাহলে কতটা উপরে চলে? 16 কিমির উপরে, ঠিক আছে। আরেকটা কি আছে এখানে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা আমাদের মানব সমাজের জন্য কি, মানব সমাজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? ওজোন স্তর, ঠিক আছে। এই যে ওজোন স্তরটা কোথায় থাকছে? ওজোন স্তর তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ঠিক আছে। ওজোন স্তর কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। কোথায় থাকে? মোটামুটি 20 থেকে 30 কিমি, ঠিক আছে। এই 20 থেকে 30 কিমির মধ্যে তোমাদের একটা কি ওজোন স্তর থাকে। আমি একটু ছবিতে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আমি ছবিতে নিয়ে যাই তোমাদের। ছবিটা এই দেখো, আমাদের ট্রোপোস্ফিয়ার, এটা কি আমাদের ট্রোপোস্ফিয়ার, এটা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। তো মোটামুটি এখানে কি এটা কি 16 কিমি, 16 কিমির উপরে দেখো একটা স্তর রয়েছে, একটা স্তর থাকে এখানে, এটার নাম কি? ওজোন স্তর, ঠিক আছে। তাহলে ওজোন স্তর আমাদের কোন স্তরে দেখতে পাই? স্ট্র্যাটোস্ফিয়ার। মনে রাখবে ওজোন স্তর কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। এবার চলে যাই নেক্সট। তোমাদের এই জিনিসটা একটু জেনে রাখো, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের পরীক্ষা খুব জিজ্ঞেস করে এই জিনিসটা। ট্রোপোপোস হচ্ছে ট্রোপোপোসটা কি? ধরো মানুষের যে জমি থাকে, একটা জমির মধ্যে, মানে আমাদের একটা জমি আছে, অন্য লোকের একটা জমি আছে, মাঝখানে একটা সীমানা থাকে, বর্ডার থাকে। ওরকম কি যেখানে আমরা দুইটা স্তর পড়লাম, একটা কি ট্রোপোস্ফিয়ার, একটা স্ট্র্যাটোস্ফিয়ার। এখন কোনো একটা নির্দিষ্ট তো সীমানা থাকবে না যে এর নিচে কি ট্রোপোস্ফিয়ার, এর উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এই যে সীমানাটা থাকে, এই সীমানাটার নাম কি দেওয়া হয়েছে? ট্রোপোপোস, ঠিক আছে। এটা মনে রাখবে যে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে সীমানাটা আছে ওটার নাম কি? ওটার নাম কি? ট্রোপোপোস, ঠিক আছে। নেক্সট আমাদের স্তর কি আছে? মেসোস্ফিয়ার, ঠিক আছে। তোমরা দুইটা স্তর এখন পর্যন্ত দেখলে, একটা কি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট 3 নম্বর স্তর কি? মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার কি হবে? আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারটা দেখলাম তার উপরে যে স্তরটা রয়েছে, আর তার উপরে কি থার্মোস্ফিয়ারের নিচে, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে স্তরটা, আর কি থার্মোস্ফিয়ারের নিচের স্তরটাকে আমরা কি বলি? মেসোস্ফিয়ার বলি। এই স্তরে কয়েকটা বৈশিষ্ট্য আমি এখানে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। শুরুতে কি আছে? এর উপর থেকে, অর্থাৎ এটা কোথা থেকে শুরু হয়? আমরা আগেরটা কি দেখলাম যে মোটামুটি 16 থেকে 45 কিমি পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারটা বিস্তৃত থাকে, ঠিক আছে। কিন্তু এই যে স্তরটা আছে এটা কি? এই যে 45 কিমির উপর থেকে শুরু হয়, ঠিক আছে। এখানে মোটামুটি 50 কিমি থেকে 80 কিমি এইটুকু জায়গার মধ্যে ছোট একটা স্তর থাকে, এটার নাম কি? মেসোস্ফিয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে আরেকটা বৈশিষ্ট্য কি বলছে এখানে, যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে কি হয়? উষ্ণতা ধীরে ধীরে এবং অস্বাভাবিক হ্রাস পায়। এখানে আগেরটা দেখলে যে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এখানে কি হয়? আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কমতে 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 কি হয়? একদম যে মেসোস্ফিয়ারের সবচেয়ে উঁচু লেয়ারটা, যেখান থেকে মেসোস্ফিয়ার শেষ, ওইরকম জায়গায় এসে তাপমাত্রা কততে নামে? 93 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। কত ডিগ্রিতে নামে? 93 ডিগ্রি সেলসিয়াস। তোমরা যতগুলো স্তর দেখবে সবচেয়ে বেশি ঠান্ডা কোন স্তরটা? এই স্তরটা,
তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা স্তর কোনটা বা শীতলতম স্তর কোনটা? ওটা হলো কি মেসোস্ফিয়ার। ঠিক আছে, মনে থাকবে। এটা কিন্তু পরীক্ষা দিতে পারে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, উত্তর কি হবে? মেসোস্ফিয়ার। ঠিক আছে, এখানে আর বিশেষ কিছু বলার নেই, এই স্তরটা নিয়ে মানে বিশেষ কিছু নেই। তোমরা চলে যাও নেক্সট স্তরে। দেখো পরের স্তরটার নাম কি? থার্মোস্ফিয়ার। এটা আমাদের 4 নম্বর স্তর, যেটা কি মেসোস্ফিয়ার যে দেখলাম মেসোস্ফিয়ারের উপর থেকে শুরু হয় আর কি এক্সোস্ফিয়ারের নিচে থাকে। মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তার মাঝখানে কি থাকে? থার্মোস্ফিয়ার। ঠিক আছে, আগের চ্যাপ্টার আগের পেজে কিছু ছিল, আচ্ছা ছিল না। তাহলে এখানে দেখো তোমাদের শুরুতেই যে থার্মোস্ফিয়ার আছে, থার্মোস্ফিয়ারের কয়েকটা বৈশিষ্ট্য এখানে তোমাদের দেখাই দিই। শুরুতে কি আছে দেখো, মেসোস্ফিয়ারের উপর থেকে এবং কি মোটামুটি 80 কিমি থেকে, আগেরটা আমরা কি দেখলাম মেসোস্ফিয়ারটা কি 80 কিমি পর্যন্ত ছিল, এবার কি এটা 80 কিমি থেকে মোটামুটি 500 কিমি পর্যন্ত। তাহলে এটা কিন্তু অনেকটা অনেকটা বড় এই স্তরটা। আমাদের যে থার্মোস্ফিয়ারটা আছে শুরুটা কত দেখলাম? 0 থেকে 16 বা 18। 2 নম্বরটা কি দেখলাম? স্ট্রাটোস্ফিয়ার 18 থেকে 45। 3 নম্বরটা কত? 45 থেকে 80। এটা কত? 80 থেকে 500 কিমি পর্যন্ত। ঠিক আছে, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন এখানে বাতাস থাকে না, থাকে মানে খুব কম পরিমাণে থাকে, কিন্তু বাতাস থাকে না। তাই তুমি যদি এই স্তরে যাও তাহলে আকাশটাকে কেমন দেখা যাবে? এই স্তর থেকে আকাশটাকে কালো দেখা যাবে। ঠিক আছে, কেন? বাতাস থাকে না। আর আমরা আলো কীভাবে দেখতে পাই? প্রতিফলন ছাড়া আলো দেখা যায় না। আর বাতাস যদি না থাকে, আলোগুলো কার সঙ্গে ধাক্কা খেয়ে আমাদের চোখে আসবে? কোনো কারো কাছের সঙ্গে ধাক্কাই খাবে না। তাহলে কীভাবে আকাশ মানে আলো আমরা কিছুই দেখতে পাবো না, তখন ওটাকে কেমন দেখা যাবে? কালো দেখা যাবে। নেক্সট কি বলছে এখানে দেখো, এখানে তাপমাত্রা কি হয়? খুব দ্রুত বৃদ্ধি পায়। এই স্তরে তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ এখানে কতগুলো মহাজাগতিক রশ্মি রয়েছে, যেমন কি অতিবেগুনি রশ্মি রয়েছে, এক্স রশ্মি, গামা রশ্মি। এই যে রশ্মিগুলো আছে, এই রশ্মিগুলোর জন্য এখানে কি তাপমাত্রাটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস এই মানে আমাদের যে স্তরটা রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? এর নিম্নাংশে একটা জিনিস, একটা স্তর রয়েছে যেটাকে বলা হয় কি আয়নোস্ফিয়ার। ঠিক আছে, মানে আমাদের যে থার্মোস্ফিয়ার রয়েছে, থার্মোস্ফিয়ার নিচের দিকে একটা স্তর তৈরি হয় যেটাকে বলে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার নাম কেন? আমরা জানি যে পরমাণু যখন কোনো একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সেটা কি তৈরি হয়? আয়নে পরিণত হয়, কেটায়ন বা এনায়ন। তো এখানে কি হয় যে বিভিন্ন রকম গ্যাসগুলো থাকে, গ্যাসগুলো কি করে? ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়ে এখানে একটা স্তর তৈরি করে। এই স্তরটার নাম কি? আয়নোস্ফিয়ার। আর আমাদের যে পৃথিবীর যে প্রত্যেকটা মানুষের জন্য আয়নোস্ফিয়ারটা খুব ইম্পর্টেন্ট একটা স্তর। কেন কেন ইম্পর্টেন্ট? দেখো এখানে দেওয়া আছে কি, যে আমাদের যে বেতার তরঙ্গ রয়েছে, বেতার তরঙ্গ কি প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। বেতার তরঙ্গ মানে কি? রেডিওর যে একটা স্টেশন রয়েছে, ধরো রেডিওতে একটা কেউ কোনো একটা গান চালাচ্ছে, ওই রেডিও যে স্টেশনটা আছে যেটা সেন্টার, ওখান থেকে ওরা কী করে একটা কিছুর মাধ্যমে তরঙ্গটা আকাশের দিকে ছুড়ে দেয়। এবার এই তরঙ্গটা কী হয়? আস্তে 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 আকাশে যায়, যাওয়ার পর কী হয়? যে আয়নোস্ফিয়ার রয়েছে, আয়নোস্ফিয়ার এখানে গিয়ে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে রিটার্ন আসে। ঠিক আছে, এবার ওরা পাঠালো এরকম একটা রেখা রশ্মি, আকাশে ধাক্কা খেলে ধাক্কা চারপাশে রশ্মিটা ছড়িয়ে যায়, আবার পৃথিবীতে ফিরে আসে। এবার তুমি ধরো তোমার বাড়িতে একটা রেডিও চালু করেছো বা টিভিও চালু করতে পারো, টিভির একটা চ্যানেল চালু করেছো, ওরা যে ওই যে রেটা যে আবার রিটার্ন আসছে, রেখাটাতে মানে রশ্মিটা যে আবার রিটার্ন আসছে, কোথা থেকে রিটার্ন আসছে? আয়নোস্ফিয়ার। তোমার তখন কী হবে? অ্যান্টেনা ওই রশ্মিটাকে ধরবে, ধরে কি করবে? তোমাকে চ্যানেলটা চালু করাবে। তাহলে কি, যদি আয়নোস্ফিয়ারটা না থাকতো বা থার্মোস্ফিয়ারটা না থাকতো, তাহলে আমরা কিন্তু টিভি বা রেডিও এগুলো চালাতে পারতাম না। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য কোশ্চেন এখান থেকে কী থাকবে? যে বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? উত্তর কী হবে? থার্মোস্ফিয়ার। ঠিক আছে, তার নেক্সট পয়েন্ট কী আছে? আন্তর্জাতিক স্পেস স্টেশন আর কি কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, আমাদের এই যে উপগ্রহের ইংলিশ কি? স্যাটেলাইট। স্যাটেলাইটগুলো যেগুলো পাঠানো হয় ওগুলো কোন জায়গায় থাকে? এই যে থার্মোস্ফিয়ারে থাকে। তাছাড়া কি আন্তর্জাতিক স্পেস স্টেশন, এটা কি জিনিস? আন্তর্জাতিক স্পেস স্টেশন, স্টেশন মানে আমরা কী জানি? রেল স্টেশন, এয়ারপোর্ট, এয়ারপোর্টে কি প্লেন স্টেশন এটা বলতে পারি। তো কি স্পেস স্টেশন মানে কি? এই যে পৃথিবী থেকে বিভিন্ন রকম স্পেস স্যাটেলাইটগুলো পাঠানো হয় না, যে বিভিন্ন রকম যানগুলো পাঠানো হয়, চাঁদে পাঠানো হয়, আমেরিকা থেকে যেমন মঙ্গলে পাঠালো। তো এগুলো কী হয়? রেস্ট নেওয়ার জন্য অনেক সময় কী করে? পৃথিবীর এই যে এই স্তরটাতে একটা স্টেশন বানানো আছে, ওরা যায় ওখানে গিয়ে প্লেনটাকে দাঁড় করায়, তারপর কি ওরা রেস্ট নিয়ে আবার তারপর যাত্রা শুরু করে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা সহজ কাজ না, কারণ আকাশের মাঝখানে একটা স্টেশন ঘুরে বেড়াচ্ছে। আমাদের রেল স্টেশন একটা স্থির আছে মাটির উপরে, কিন্তু ওটাকে আকাশের মধ্যে এরকম করে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারপাশে। আবার যে প্লেনটা যাবে, প্লেনটাও কী করবে? বা প্লেন তো বলবো না, রকেটটা যাবে, রকেটটাও তো ঘুরছে না, স্পিডে চলছে। দুইটা জিনিসকে এক জায়গায় স্থির করা, এটা খুব একটা কঠিন কাজ। যাই হোক, তোমরা এগুলো নিয়ে জানার অত দরকার নেই, তোমাদের সিলেবাসে নেই। তাহলে মহাকাশ স্টেশন বা এই যে কৃত্রিম উপগ্রহ কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ার। নেক্সট কী আছে? মেরু অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়। কোথায় সৃষ্টি হয় মেরুজ্যোতি? এই স্তরে। মেরুজ্যোতি নিয়ে যদি না জানো তাহলে একটু হালকা বলে দেই, যে মেরু অঞ্চলে বিশেষ করে নরওয়ে জাতীয় দেশগুলো যে আছে, ওদের কি 6 মাস আকাশটা কী দেখা যায়? বিভিন্ন কালারিং দেখা যায়।
লাল, সবুজ, নীল বিভিন্ন আকার মানে রঙের দেখা যায়, ওটাকে বলা হয় মেরুজ্যোতি। আর মেরুজ্যোতির কোথায় সৃষ্টি হয়? থার্মোস্ফিয়ারে, ঠিক আছে। তাহলে কি আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে কি, মেসোপোজ। আগেরটা ট্রোপোপোজ দেখলাম কি, ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যেই সীমানাটা থাকে ওটাকে কি বলা হয়? ট্রোপোপোজ। আবার কি মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মধ্যে যেই আমাদের সীমানাটা থাকে, বর্ডার থাকে, বর্ডারটাকে কি বলা হয়? মেসোপোজ বলে, ঠিক আছে। পরের স্তরটা কি আছে? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কি, যেটা আমরা আমাদের একটুকে বললাম থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপর থেকে শুরু হচ্ছে যে স্তরটা, ওটাকে বলা হচ্ছে কি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে কোন স্তর আছে? ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে কি এক্সোস্ফিয়ারটা কার মাঝখানে আছে? একটা হলো কি থার্মোস্ফিয়ার আর কি ম্যাগনেটোস্ফিয়ার, তার মাঝখানে কি আছে? এক্সোস্ফিয়ার, ঠিক আছে। এখানে মোটামুটি আগেরটা কত দূর ছিল? 500 কিমি পর্যন্ত ছিল। এটা কত দূর পর্যন্ত আছে? মোটামুটি 500 থেকে কত দূর পর্যন্ত আছে? 750 কিমি পর্যন্ত, ঠিক আছে। 500 থেকে 750 কিমি পর্যন্ত এই স্তরটা রয়েছে আমাদের। তারপর কি বলছে এখানে? এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি তাপমাত্রা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, মানে আমাদের উষ্ণতাটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আর এটা কি হলো, আমাদের যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর, ঠিক আছে। সবচেয়ে গরম স্তর কোনটা? এটা। তাহলে দুইটা জিনিস ভালো করে মনে রাখবে। শীতলতম কোনটা? শীতলতম কোনটা? শীতলতম হলো তোমার মেসোস্ফিয়ার, আর উষ্ণতম কোনটা? এক্সোস্ফিয়ার, ঠিক আছে। এই দুটো জিনিস তোমরা ভালো করে মনে রাখবে। আর এই যে কৃত্রিম উপগ্রহ আর মহাকাশ স্টেশন, এখানেও হয়, মানে দুইটা স্তরে থাকে। একটা আগেরটা দেখলে যেটা থার্মোস্ফিয়ার আর এই এক্সোস্ফিয়ার, এই দুইটা স্তরে কি থাকে? এই যে আমাদের যে মহাকাশ স্টেশন আর একটা কি কৃত্রিম উপগ্রহগুলো এখানে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট তোমাদের আর লাস্ট একটা স্তর রয়েছে, সেটা হলো কি, তার আগে থার্মোপোস্টটা দেখে নাও। যেমন বললাম সীমানাগুলোকে নাম দেওয়া হয়েছে, তার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের মধ্যবর্তী যে বাউন্ডারিটা আছে ওটাকে নাম দেওয়া হয়েছে থার্মোপোস, ঠিক আছে। ট্রোপোপোস, স্ট্র্যাটোপোস, থার্মোপোস, আগেরটা কি কিছুটা ছিল। যাই হোক, নেক্সট তোমরা কি ম্যাগনেটোস্ফিয়ারটা দেখো, ঠিক আছে। দেখো ম্যাগনেটোস্ফিয়ার কি একদম পৃথিবীর যে স্তরগুলো রয়েছে সবচেয়ে বাইরের স্তরটা, ঠিক আছে। ওর বাইরে আর কোনো স্তর নেই। ম্যাগনেটোস্ফিয়ার বাইরে আর বায়ু নেই। ম্যাগনেটোস্ফিয়ার বায়ুর লাস্ট স্থান, তার বাইরে বায়ু নেই, ঠিক আছে। কতদূর পর্যন্ত থাকে? মোটামুটি আমরা যে 750 কিমি দেখলাম আগের স্তরটা, 750 কিমির পরে থেকে শুরু হয়, একদম 10,000 কিমি পর্যন্ত থাকে। আমি শুরুতেই ক্লাসের শুরুতে একটা জিনিস বললাম কি, বায়ুমণ্ডল কত দূর পর্যন্ত থাকে? 10,000 কিমি পর্যন্ত। তাহলে কি 750 থেকে 10,000 কিমির মধ্যে কি এই স্তরটা শেষ, ঠিক আছে। এখানে বিশেষ বায়ু থাকে না, কিন্তু একটা বিশেষ জিনিস থেকে কি, এখানের বায়ুগুলো কি থাকে? আয়নিত অবস্থা থাকে। এবার আয়নিত হয়ে ওরা কি করে? একটা কি বলয়ের সৃষ্টি করে, ঠিক আছে। আয়নিত হয়ে একটা কি গোল আকারে বলয়ের সৃষ্টি করে। এই বলয়টাকে কি বলা হয়? ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ভিডিও আজকে এখানেই শেষ। তো যাই হোক, পরের দিন আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো। পরের দিন আমরা ওজন স্তর নিয়ে ডিটেলসে জানবো। যাই হোক, ভিডিও আমাদের এখানে শেষ। তোমরা যারা অনলাইনে দেখছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।